অল মানি বিলস আর ফিনান্সিয়াল বিল, সমস্ত মানি বিলই হলো ফিনান্সিয়াল বিল, বাট অল ফিনান্সিয়াল বিলস আর নট মানি বিল, তাই না? তাহলে সমস্ত মানি বিলই হলো ফিনান্সিয়াল বিল, কিন্তু সমস্ত ফিনান্সিয়াল বিল কিন্তু মানি বিল নয়। হ্যালো বন্ধুরা, বাংলা লেটস ক্র্যাক্সের পলিটি ক্লাসে তোমাদের স্বাগত জানাই। যেমন কি আগের ক্লাসে আমরা কমপ্লিট করেছি বিলস অফ পাসিং অ্যান অ্যাক্টের ফার্স্ট পার্টটি, সেখানে আমরা আলোচনা করেছিলাম টাইপস অফ বিলস নিয়ে। সেখানে টাইপস অফ বিলস অর্থাৎ অর্ডিনারি বিলস, মানি বিল, ফিনান্সিয়াল বিলস এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলস, এইগুলো ডেফিনেশনগুলো আমরা আলোচনা করেছিলাম। তার সঙ্গে অর্ডিনারি বিলটি পার্লামেন্টে কিভাবে পাস হয় সেটা তুলে ধরেছিলাম। নেক্সট আমরা আলোচনায় আসছি মানি বিল, ফিনান্সিয়াল বিল এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। চলো বন্ধুরা, আজকে ক্লাস শুরু করছি। থ্যাংক ইউ। ওকে, এবার আমরা চলে যাব মানি বিলে। এই যে ভেটো পাওয়ার 111তে আছে না, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এটা অবশ্যই নোট ডাউন করে নেবে। এই তিনটে পরপর আমি লিখে দিয়েছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। এবারে আমরা চলে যাব মানি বিলে। ওকে, তাহলে আমরা একটা প্রশ্ন জেগেছিল মানি বিল আর ফিনান্সিয়াল বিল। সেক্ষেত্রে আমরা একটা কনফিউশন আমাদের ছিল কি, যে মানি বিল আর ফিনান্সিয়াল বিল দুটোই তো টাকা পয়সা নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে পার্থক্যটা কি? দেখো, এই যে পার্থক্যটা যে করে দেয় তিনি হচ্ছে লোকসভার স্পিকার। একটা বিল আনা হলো, টাকা পয়সা সম্পর্কিত বিল আনা হলো, ঠিক আছে, সেটা লোকসভাতে আনতে হবে। লোকসভাতে আনার পরে স্পিকার সেটা দেখবেন এবং তার উপর সম্মতি জানাবেন যে এটা মানি বিল না ফিনান্সিয়াল বিল। তিনি যদি বলে দেন মানি বিল তো মানি বিল, সেক্ষেত্রে আর কারো কথা শোনা হবে না। মানে এই যে বিলের নির্ধারণ যে মানি বিল হবে কিনা, এটা একমাত্র পাওয়ার আছে কিন্তু লোকসভার স্পিকারের হাতে। ওকে, এবার দেখো, আনলাইক অর্ডিনারি বিলের মতো না কি মানি বিল ইজ ইন্ট্রোডিউস ইন অনলি ইন লোকসভা, নট অন দ্য রিকমেন্ডেশন অফ প্রেসিডেন্ট হুইচ ইজ মাস্ট। তার মানে কি, মানি বিল হচ্ছে একমাত্র লোকসভাতেই আনা যায়। অর্ডিনারি বিলের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, বিলটি লোকসভাতেও আনা যায়, রাজ্যসভাতেও আনা যায়, কিন্তু মানি বিলের ক্ষেত্রে বিলটি শুধুমাত্র লোকসভায় আনা যায়। পয়েন্ট টু বি নোটেড। আর একটা জিনিস নোট করতে হবে যে বিলটি আনার আগেই প্রিয়ার রিকমেন্ডেশন লাগবে। তাহলে বিলটি যে উত্থাপিত হবে তার আগেই প্রেসিডেন্টের কাছ থেকে কিন্তু অবশ্যই ভাবে রিকমেন্ডেশন আনা হয়। ওকে, তারপরে দেখো, আফটার লোকসভা পাসেস দ্য বিল ইট মুভ টু রাজ্যসভা। স্বাভাবিক, অর্ডিনারি বিলের ক্ষেত্রেও কি হয়েছিল যে ফার্স্ট হাউস যদি পাস করে তাহলে সেটা সেকেন্ড হাউসে যায়। তো এইখানে তো মানি বিলের ক্ষেত্রে ফার্স্ট হাউস নির্দিষ্ট, কি ফার্স্ট হাউস শুধুমাত্র লোকসভাতেই বিলটি আনতে হবে। তো লোকসভাতে যখন পাস হয়ে যাবে তখন বিলটি চলে যাবে কোথায়, রাজ্যসভা। কিন্তু এইখানে আছে একটু টুইস্ট। দেখো, হুইচ হ্যাজ অনলি রেস্ট্রিক্টেড পাওয়ার, তার শুধুমাত্র রেস্ট্রিক্টেড পাওয়ার আছে। সেটা কিরকম, ইট ক্যান নট রিজেক্ট অর অ্যামেন্ড দ্য বিল। এ কিন্তু বিলটিকে রিজেক্টও করতে পারে না, অ্যামেন্ডমেন্টও করতে পারে না, মানে বাতিলও ঘোষণা করতে পারে না, সংশোধনও করতে পারে না। তাহলে লোকসভা থেকে রাজ্যসভায় পাঠানোর উদ্দেশ্যটা কি, রাজ্যসভার কাজটা কি? অ্যাকচুয়ালি মানি বিলের ক্ষেত্রে রাজ্যসভার কোনো কাজই নেই। রাজ্যসভা কি করতে পারে, রাজ্যসভা 14 দিন ডিলে করতে পারে। ম্যাক্সিমাম যদি কিছু করে সেটা হচ্ছে 14 দিন ডিলে করতে পারে। 14 দিনের ভিতরে তাকে বিলটিকে উইথ অর উইদাউট রিকমেন্ডেশনস লোকসভাতে ফেরত পাঠাতে হবে। যদি ফেরত না পাঠায়, সাপোজ ধরো 14 দিন টাইমের ভিতর তো আমাকে পাঠাতে হবে, আমি পাঠালাম না, তাহলে কি হবে, যদি আমি 14 দিনের ভিতর আমি রিটার্ন না করি, সেই ক্ষেত্রে কিন্তু এটা অটোমেটিক্যালি পাস হয়ে যাবে। দ্য বিল ইজ ডিম টু হ্যাভ বিন পাসড। ওকে, বিলটি অটোমেটিক্যালি পাস হয়ে যাবে। এবার আমি তোমাকে বললাম যে রাজ্যসভা উইথ অর উইদাউট রিকমেন্ডেশনস অর অ্যামেন্ডমেন্ট বিলটিকে 14 দিনের ভিতরে তাকে লোকসভায় পাঠাতে হবে। সাপোজ রাজ্যসভা করলো কি, যে কিছু অ্যামেন্ডমেন্ট আনলো, আনার পরে সেটিকে 14 দিনের ভিতর লোকসভায় পাঠিয়ে দিল, তাহলে লোকসভা কি বাধ্য থাকবে ওই অ্যামেন্ডমেন্টগুলো মানার জন্য? তোমাদের কি মনে হয়? দেখো, 3 নম্বর পয়েন্টটা দেখো, উল্লেখ করা আছে লোকসভা মে অর মে নট অ্যাকসেপ্ট দ্য অ্যামেন্ডস। ওকে, তার মানে লোকসভা কিন্তু
অ্যাকসেপ্ট করতেও পারে এবং অ্যাকসেপ্ট নাও করতে পারে, এটা তাদের ইচ্ছা, তাদের ইচ্ছার উপর নির্ভর করছে। ওকে, তারপরে দেখো, তাহলে তার মানে কি রাজ্যসভা থেকে অটোমেটিক পাস হয়ে যাবে, তাই তো? এবার রাজ্যসভা থেকে আফটার পাসিং থ্রু বোথ হাউস দ্য প্রেসিডেন্ট অ্যাসেন্ট ইজ রিকোয়ার্ড। তাহলে দুই জায়গাতে পাস হওয়ার পরে প্রেসিডেন্টের সম্মতিটা প্রয়োজন হয়। তো প্রেসিডেন্টের সম্মতি, যেটা দেখো কিছু কিছু মিল আছে, যেমন অর্ডিনারি বিলের ক্ষেত্রেও কি করা হয়েছিল, অর্ডিনারি বিলের ক্ষেত্রে দুই হাউসে পাস হওয়ার পর সেটা প্রেসিডেন্টের কাছে গিয়েছিল, এখানেও তাই যাবে, দুই হাউসে পাস হওয়ার পর প্রেসিডেন্টের কাছে যাবে। কিন্তু এইখানে প্রেসিডেন্টের কাছে ছিল কি 3টে ভেটো পাওয়ার, এইখানে কিন্তু 3টে পাওয়ার থাকবে না, তার কাছে থাকবে 2টো পাওয়ার, একটা পাওয়ার বাদ দিয়ে দেওয়া হয়। সেটা কোন পাওয়ারটা বাদ দিয়ে দেওয়া হয়? সেটা হচ্ছে প্রেসিডেন্ট কিন্তু আবার ফার্দার রিকনসিডারেশনের জন্য কিন্তু লোকসভাতে পাঠাতে পারেন না, পার্লামেন্টে ফেরত পাঠাতে পারেন না। তার মানে দেখো রেস্ট্রিকশন চলে আসলো, প্রেসিডেন্টের পাওয়ারের উপর একটা রেস্ট্রিকশন চলে আসলো, সেটা হচ্ছে প্রেসিডেন্ট আর কিন্তু ওটাকে ফেরত পাঠাতে পারেন না। কি হয়, দুটো জিনিস করতে পারে, আইদার হি গিভ হার হিজ অ্যাসেন্ট অর উইথহোল্ড হিজ অ্যাসেন্ট। ওকে, তো সে সম্মতি জানাতে পারে অর সম্মতি জানাতে পারে না। তোমার কি মনে হয় যে সম্মতি কেন জানাবে না? কারণ মানি বিল যখন আমি উপস্থাপিত করছি কিনা, তখনই তো পিরিয়ড রিকমেন্ডেশন প্রয়োজন ছিল প্রেসিডেন্টের। তার মানে লোকসভাতে উপস্থাপিত হওয়ার আগে বিলটি প্রেসিডেন্টের কাছে গেছে, প্রেসিডেন্ট সেখানে রিকমেন্ড করেছে। ওকে, তাহলে প্রেসিডেন্ট তার সম্মতি দিতে পারে এবং সম্মতি নাও দিতে পারে। কিন্তু যখন পিরিয়ড রিকমেন্ডেশন নেওয়া হয়েছে, তো স্বাভাবিক প্রেসিডেন্ট তার অ্যাসেন্টটাই দেবে, হ্যাঁ কি না? আমার কাছে আসলো, আমি একবার বললাম ভাই এটা করো করো বললাম, তারপর তারা করলো, তারপর আবার আমি স্বাভাবিকতই আমি হ্যাঁ ঠিক আছে ঠিকই করেছো এরকমই তো বলবো না। তাহলে আশা করছি মানি বিল কীভাবে পাস হয় তোমরা জানতে পারলে। তুমি যদি এখন আমাদের চ্যানেলে নিউ ভিউয়ার হও তাহলে একটা জিনিস খেয়াল করো যে এটা আমাদের কিন্তু 9 নম্বর ক্লাস, এর আগে 8টা ক্লাস হয়েছে এবং প্রতিটা ক্লাস এইভাবে সুন্দরভাবে তোমাদেরকে বোঝানো হয়েছে। তো তোমরা চাইলে এই ভিডিওগুলো দেখে আসতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক দিয়ে দেবো। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই চলো এবার আমরা পড়ছি ফিনান্সিয়াল বিল। কত নম্বর বিল এটা? 4 নম্বর, 4টে বিলের ভিতর 3rd নম্বর টাইপ হচ্ছে ফিনান্সিয়াল বিল। তো ফিনান্সিয়াল বিল আর দোজ বিলস হুইচ রিলেটস টু রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার, মানে রেভিনিউ এবং এক্সপেন্ডিচার সম্পর্কিত বিলগুলোকে ফিনান্সিয়াল বিল বলা হয়। এক্সাম ওরিয়েন্টেড সব রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। থ্যাংক ইউ। ফিনান্সিয়াল বিল আর অফ 3 কাইন্ড। ফিনান্সিয়াল বিল হচ্ছে 3 ধরনের। ফিনান্সিয়াল বিল কত ধরনের? ফিনান্সিয়াল বিল হলো 3 ধরনের। সেটা কি? দ্যাট ইজ মানি বিল। প্রথমটা হচ্ছে মানি বিল, যেটা হচ্ছে আর্টিকেল 110-এ আছে। ওকে, তারপরে হচ্ছে ফিনান্সিয়াল বিল 1, যেটা হচ্ছে আর্টিকেল 117(1)-এ আছে। তারপরে হচ্ছে ফিনান্সিয়াল বিল 2, যেটা আর্টিকেল 117(3)-এ আছে। তাহলে ফিনান্সিয়াল বিল 3 ধরনের। প্রথমটা হচ্ছে মানি বিল, যেটা আর্টিকেল 110-এ আছে। পরেরটা হচ্ছে ফিনান্সিয়াল বিল 1, মানে 1 নম্বর ধরনের, ফার্স্ট ধরনের ফিনান্সিয়াল বিল, যেটা আর্টিকেল 117(1)-এ আছে। এবং ফিনান্সিয়াল বিল 2, সেটা হচ্ছে আর্টিকেল 117(3)-এ আছে। ওকে, তার মানে এখান থেকে একটা যে কনক্লুশন আমরা বুঝতে পারলাম, দেখো অল মানি বিলস আর ফিনান্সিয়াল বিল, সমস্ত মানি বিলই হলো ফিনান্সিয়াল বিল, বাট অল ফিনান্সিয়াল বিলস আর নট মানি বিল, তাই না? তাহলে সমস্ত মানি বিলই হলো ফিনান্সিয়াল বিল, কিন্তু সমস্ত ফিনান্সিয়াল বিল কিন্তু মানি বিল নয়। দেখো আর কি বলছে, ফিনান্সিয়াল বিল 1 ক্যান বি ইন্ট্রোডিউস অনলি ইন লোকসভা। ফিনান্সিয়াল বিল 1 অ্যান্ড মানি বিল, মানি বিল তো আগে আলাদাভাবে পড়ে নিলাম কারণ ওটা খুবই ইম্পর্টেন্ট, আর্টিকেল 110। তো মানি বিল এবং ফিনান্সিয়াল বিল 1 এই দুটো বিল শুধুমাত্র লোকসভাতে পেশ করা যায়, রাজ্যসভাতে কিন্তু সেটাকে উত্থাপিত করা যায় না, ইন্ট্রোডিউস করা যায় না। আর এই ক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রেই কিন্তু রিকমেন্ডেশন অফ প্রেসিডেন্ট মাস্ট,
পিরিয়ড রিকমেন্ডেশন অফ প্রেসিডেন্ট মাস্ট। হ্যাঁ, এবং তারপরে আসছে ফিনান্সিয়াল বিল 2 ক্যান বি ইন্ট্রোডিউস আইদার হাউস অফ পার্লামেন্ট অ্যান্ড রিকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট ইজ নট নেসেসারি ফর ইটস ইন্ট্রোডাকশন। ওকে, তাহলে ফিনান্সিয়াল বিল 2 কিছুটা হলেও অর্ডিনারি বিলের মতো, কারণ এই ক্ষেত্রে যে কোনো হাউসেই তুমি তুলতে পারো, লোকসভাতেও তুলতে পারো, আর কিছু রাজ্যসভাতেও বিলটি আনতে পারো। এবং এই ক্ষেত্রে কিন্তু মানি বিল বা ফিনান্সিয়াল বিল একের মতো প্রেসিডেন্টের পিরিয়ড রিকমেন্ডেশন মাস্ট নয়। বোথ হাউস হ্যাভ পাওয়ার টু রিজেক্ট আর অ্যামেন্ড দ্য বিল। এবং মানি বিলের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে লোকসভাতে পাস হয়ে গেলে রাজ্যসভাকে পাস করতেই হবে, খুব বেশি হলে 14 দিন ডিলে করতে পারে, তার বেশি কিছু করতে পারে না। কিন্তু ফিনান্সিয়াল বিল 2 এর ক্ষেত্রে কিন্তু এটা অর্ডিনারি বিলের মতো, দুটো হাউসই তাকে রিজেক্ট অ্যামেন্ড করতে পারে। তাহলে ফিনান্সিয়াল বিল এবং মানি বিলের মধ্যে পার্থক্যটা আশা করি তোমরা বুঝে গেছো। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। অল মানি বিলস আর ফিনান্সিয়াল বিল, বাট অল ফিনান্সিয়াল বিল আর নট মানি বিল। ধারণা ক্লিয়ার? কোন ক্ষেত্রে লোকসভার কতটা ক্ষমতা, রাজ্যসভার কতটা ক্ষমতা, কোন ক্ষেত্রে প্রেসিডেন্টের রিকমেন্ডেশন প্রয়োজন হয় বা কোন ক্ষেত্রে প্রেসিডেন্টের রিকমেন্ডেশন প্রয়োজন হয় না, সেগুলো আশা করি তোমাদের কাছে এখন ক্লিয়ার। এবারে আমরা চলে যাব লাস্ট টাইপস অফ বিলস, দ্যাট ইজ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। 4 নম্বর বিল হচ্ছে আমাদের সংবিধান সংশোধনী বিল। দেখো, এই ক্ষেত্রে পার্ট বাই পার্ট আলোচনা করছি। ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে শুধুমাত্র দেখো, মানি বিল বা ফিনান্সিয়াল বিল এরাই শুধুমাত্র লোকসভাতে পেশ করতে হবে বলে তাদেরকে বাধ্য করা হয়েছে। কিন্তু কনস্টিটিউশনাল বিলের ক্ষেত্রে কিন্তু সেই রকম কিছু রিকমেন্ডেশন নেই যে এটা লোকসভাতেই তুলতে হবে বা রাজ্যসভাতেই করতে হবে, এমন কোনো কথা নেই। ইট ক্যান বি ইন্ট্রোডিউস ইন আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, দ্যাট ইজ অন লোকসভা অর মেবি অন রাজ্যসভা। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ক্যান নট বি ইন্ট্রোডিউস ইন দ্য স্টেট লেজিসলেচার। তোমাকে লোকসভা বা রাজ্যসভাতেই বিলটি আনতে হবে, কোনো স্টেট লেজিসলেচারে কিন্তু আনতে পারো না। অর্থাৎ কোনো আমাদের বিধান সভা বা বিধান পরিষদে কিন্তু আমরা বিলটি আনতে পারবো না। দেখো, ইন্ট্রোডিউসড বাই, কারা ইন্ট্রোডিউস করতে পারে কি মনে হয়? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল কনস্টিটিউশনের ব্যাপার, তো সেই ক্ষেত্রে এটা শুধুমাত্র মিনিস্টাররাই আনবে না প্রাইভেট মেম্বাররা আনতে পারে? মনে তো হচ্ছে যে এত বড় একটা ব্যাপার শুধুমাত্র হয়তো গভর্নমেন্টরাই পারে, কিন্তু এই যে ক্ষেত্রে আমাদের একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে আইদার বাই এ মিনিস্টার অর বাই এ প্রাইভেট মেম্বার। দেখো, এইটার জন্যই বলা হয় যে সরকার নিজেও আনতে পারে, একজন মন্ত্রী সে নিজেও আনতে পারে, অথবা অন্য যারা মেম্বার থাকে পার্লামেন্টে তারাও আনতে পারে। এইখানেও একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রেসিডেন্টের কিন্তু পিরিয়ড রিকমেন্ডেশন দরকার নেই। তাহলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল এতক্ষণ পর্যন্ত দেখো অর্ডিনারি বিলের মতোই কাজ করছে, যে কোনো হাউসে তুমি আনতে পারো, শুধুমাত্র এটা স্টেট লেজিসলেচারে আনতে পারবে না। ইন্ট্রোডিউস একজন মিনিস্টারও করতে পারে, একজন প্রাইভেট মেম্বারও করতে পারে। অর্ডিনারি বিলের ক্ষেত্রেও তাই ছিল। অর্ডিনারি বিলের ক্ষেত্রে কি ছিল, যে প্রেসিডেন্টের পিরিয়ড রিকমেন্ডেশন লাগবে না, সেরকম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলেও কিন্তু প্রেসিডেন্টের পিরিয়ড রিকমেন্ডেশন লাগবে না। তাহলে প্রেসিডেন্টের পিরিয়ড রিকমেন্ডেশন কোন কোন ক্ষেত্রে লাগবে আমি আগে আলোচনা করেছি। তোমরা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই আশা করছি তোমরা সব জানো। তো তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে প্রেসিডেন্টের পিরিয়ড রিকমেন্ডেশন লাগে না, অর্ডিনারি বিলের ক্ষেত্রেও লাগে না। তাহলে কোন কোন বিলের ক্ষেত্রে প্রেসিডেন্টের পিরিয়ড রিকমেন্ডেশন প্রয়োজন হয়, এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। মেজরিটি নিডেড। দেখো, এইখানে যে আমাদের মেজরিটি সম্পর্কে একটু জেনে নিতে হবে। সিম্পল মেজরিটি আমাদের হয় 3 ধরনের, সিম্পল মেজরিটি, স্পেশাল মেজরিটি আর স্পেশাল মেজরিটি উইথ র্যাটিফিকেশন অফ দ্য স্টেটস।
তো সিম্পল মেজরিটি হচ্ছে যারা ওইখানে ওই দিন যেখানে ভোট হচ্ছে ওই দিন যারা প্রেজেন্ট আছে, প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, তাদের 50%-এর থেকে বেশি ভোট পেতে হবে, এটা হচ্ছে সিম্পল মেজরিটি। স্পেশাল মেজরিটি কি? ওইখানে যারা উপস্থিত আছে এবং টোটাল মানে সিম্পল মেজরিটি লাগবে, তার সঙ্গে সঙ্গে ওখানে 2/3 যারা ভোট করছে তাদের 2/3 দ্বারা পাস হতে হবে, ভোট পেতে হবে, তবে সেটা হবে স্পেশাল মেজরিটি। আর স্পেশাল মেজরিটির পরে আবার যদি সেটা যতগুলো স্টেট আছে ভারতের, স্টেট লেজিসলেচার আছে, তাদের 50%-এর বেশি দ্বারা সম্মতি পেতে হবে, তখন সেটা হচ্ছে স্পেশাল মেজরিটি উইথ র্যাটিফিকেশনস অফ দ্য স্টেটস। ওকে, এবার আমরা দেখো যে এই বিলের ক্ষেত্রে কিন্তু 3 ধরনেরই দরকার। কিছু কিছু ক্ষেত্রে সিম্পল মেজরিটি দরকার, কিছু ক্ষেত্রে স্পেশাল মেজরিটি দরকার, এবং কিছু ক্ষেত্রে স্পেশাল মেজরিটি অ্যান্ড অলসো টু বি রেটিফাইড বাই not less than 1/2 of the total number of state legislature। তার মানে যতগুলো স্টেট আছে, স্টেট লেজিসলেচার আছে, তাদের 50%-এর বেশি। তারপরে আমরা চলে যাব যে জয়েন্ট সিটিং। দেখো অর্ডিনারি বিলের মতোই না, এতক্ষণ পর্যন্ত কিন্তু অর্ডিনারি বিলের মতোই ছিল। মেজরিটির ক্ষেত্রে আলাদা, কারণ মেজরিটির ক্ষেত্রে শুধুমাত্র সিম্পল মেজরিটি দরকার ছিল, ঠিক আছে। এবার এইখানে দেখো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে 3 ধরনের মেজরিটি আছে। সেই জন্যই আমি যখন পড়িয়েছিলাম যে আমাদের কনস্টিটিউশনাল ধরনগুলো যখন পড়িয়েছিলাম, সেলিয়েন্ট ফিচার্সগুলো পড়িয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে আমাদের কনস্টিটিউশন হচ্ছে রিজিডের সঙ্গে সঙ্গে ফ্লেক্সিবল, দুটোই। কিছু কিছু ক্ষেত্রে রিজিড এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা হচ্ছে ফ্লেক্সিবল। তো দেখো সেটাই সিম্পল মেজরিটি মানে দিস ইজ ফ্লেক্সিবল, তার মানে স্পেশাল মেজরিটি একটু বেশি রিজিড, স্পেশাল মেজরিটি উইথ দ্য রেটিফিকেশন অফ দ্য স্টেট লেজিসলেচার এটা হচ্ছে অনেক বেশি রিজিড, তাই না? তো এবারে দেখো জয়েন্ট সিটিং, দের ইজ নো প্রভিশন ফর জয়েন্ট সিটিং ইন দ্য কেস অফ ডেডলক। আচ্ছা, তার মানে আমি তোমাদেরকে বলেছি যে জয়েন্ট সিটিং কখন হয়, যখন রাজ্যসভা এবং লোকসভা এক হাউস থেকে পাস হওয়ার পর আর এক হাউসে গেল, সেই হাউস কোনো রকম অ্যাকশন নিল না, 6 মাসের জন্য সেটা ম্যাক্সিমাম ডিলে করতে পারে, তারপর কিন্তু সেখানে একটা ডেডলক তৈরি হয় এবং সেই ডেডলকটি ভাঙার জন্য জয়েন্ট সিটিংয়ের আহ্বান করা হয়। সেটা শুধুমাত্র কিসের জন্য হওয়া সম্ভব? সেটা শুধুমাত্র তোমার অর্ডিনারি বিলের ক্ষেত্রে আনা সম্ভব, মানি বিল বা ফিনান্সিয়াল বিল 1 এদের ক্ষেত্রে আনা সম্ভব কি? আনা সম্ভব না। কারণ কি বলা হয়েছে ওখানে, রাজ্যসভা তাদেরকে নিজের বিলটি দিয়ে দিতে হয়। ওকে, নিজের সম্মতিটা দিয়ে দিতে হয় রাজ্যসভাকে। তো শুধুমাত্র যে ডেডলকের ব্যাপারটা সেটা সাধারণত কি হয় আমাদের অর্ডিনারি বিলের ক্ষেত্রে আসতে পারে, কিন্তু এই ডেডলকের ব্যাপারটা কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে আসবে না, কারণ সেখানে কোনো প্রভিশনই নেই যে ডেডলক হবে। যদি সেকেন্ড হাউসে পাস না হয় তাহলে বিলটি ডাইরেক্টলি ক্যান্সেল আউট হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে। সেখানে কিন্তু ডেডলক হবে না, 6 মাসের মধ্যে পাস হলো না তাহলে সেটা রিজেক্ট হয়ে যাবে, কিন্তু ডেডলক হবে না যে সেখানে জয়েন্ট সিটিং হবে। প্রেসিডেন্ট আসেন, দেখো এইখানে প্রেসিডেন্টের কিন্তু কোনো ভেটো পাওয়ারই নাই। দেখো ভেটো পাওয়ার প্রথম অর্ডিনারি বিলের ক্ষেত্রে 3টে আলোচনা করেছিলাম, ঠিক আছে। মানি বিলের ক্ষেত্রে 2টো দেখেছিলাম। সে ফার্দার রিকনসিডারেশনের জন্য রিটার্ন করতে পারে না, বাকি 2টো করতে পারে, রিজেক্ট করতে পারে আর অ্যাসেন্ট দিতে পারে। কিন্তু আমরা দেখব কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে হি মাস্ট গিভ হিজ অ্যাসেন্ট, তাকে অবশ্যই তার অ্যাসেন্ট দিতেই হবে। সে কিন্তু কোনো দিন অ্যাসেন্ট না দিয়ে থাকতে পারে না। দেখো হি কান্ট রিটার্ন দ্য বিল, সে বিলটিকে রিটার্ন করতে পারে না। হি কান্ট উইথহোল্ড দ্য বিল আনলাইক দ্য কেস অফ অর্ডিনারি বিল, অর্ডিনারি বিলের মতো সে কিন্তু নিজের মানে কি অ্যাবসলিউট ভেটো জারি করতে পারে না। সেই জন্য দেখো যে আমাদের রিসেন্টলি যে বিলটি পাস হলো CABটা, যখন লোকসভাতে পাস হলো, রাজ্যসভায় পাস হলো, তারপর প্রেসিডেন্টের কাছে গেল, প্রেসিডেন্ট কিন্তু বাধ্য ছিল অ্যাসেন্ট দেওয়ার জন্য। সেই জন্য CABটা এখন CAA হয়ে গেছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়ে গেছে, মানে সেটা ল হয়ে গেছে, ঠিক আছে। এইবার তাহলে আমরা বিলস অ্যান্ড অ্যাক্টসের যে পোর্শন সেটা আমরা ডিটেলস আলোচনা করলাম, শেষ করলাম। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তবে আমি তোমাদেরকে
অবশ্যই অনেক 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 ধন্যবাদ জানাই আমার ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমি তোমাদের কাছে একটা আশা রাখছি যে তোমাদের ক্লাসটি কেমন হলো, ভালো লাগলো কি খারাপ লাগলো, ভালো লাগলেও জানাও, খারাপ লাগলেও জানাও, এবং অবশ্যই তোমরা আমাদের